সো হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই অল ডে সাসপেন্সের পর্দায়। আজ কিন্তু একটা হাড় হিম করা ভূতের গল্প শোনাতে চলেছি আপনাদের, এবং প্রত্যেকবারের মতন এবারও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার গল্পটি কেমন লাগছে বা কেমন লাগলো। গল্পের শেষে অবশ্যই আপনার ফিডব্যাক দিয়ে যাবেন এবং আরও বেশি বেশি করে কমেন্ট করুন। আমাদের গত এপিসোডে যারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম কিন্তু আজকের গল্পের শেষে ঘোষণা করব। আজকের এই গল্পটা একটা কুকুরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আশা করছি আমাদের আজকের এই নিবেদন আপনার ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আর সাপোর্ট নিয়ে শুরু করছি আজকের গল্প। শুরু হচ্ছে ভোঁতা। শহরের বুকে তখন শ্রাবণের এক টানা বিষণ্ণ ধারা। ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁইছুঁই। ল্যাম্পপোস্টের হলদেটে সোডিয়াম আলোগুলো বৃষ্টির ছাঁটে কেমন যেন ঘোলাটে আর ম্রিয়মান হয়ে এসেছে। চারিদিক নিস্তব্ধ, কেবল একটানা বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে দূর দিয়ে ছুটে যাওয়া কোনো গাড়ির চাকার জল ছেটানোর আওয়াজ সেই নীরবতাকে ভেঙে দিচ্ছিল। অফিস থেকে ফিরতে আজ বড্ড দেরি হয়ে গেল আমার। কালো ছাতাটার নিচে নিজেকে কোনো মতে বাঁচিয়ে জল কাদা এড়িয়ে সাবধানে পা ফেলছিলাম। দিনভর একটানা কাজের পর শরীরে তখন রাজ্যের ক্লান্তি। মন চাইছে দ্রুত নিজের ছোট্ট ঘরটার উষ্ণতায় ফিরে যেতে। মোড়ের মাথার ডাস্টবিনটার কাছাকাছি আসতেই হঠাৎ থমকে দাঁড়াতে হলো। বৃষ্টির জলে উপচে পড়া পচা আবর্জনা আর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধের মাঝে একটা ক্ষীণ করুণ শব্দ আমার কানে এলো। খুব অস্পষ্ট একটা গোঙানি। প্রথমে ভেবেছিলাম বাতাসের শব্দ, কিন্তু কয়েক পা এগোতেই আবর্জনার স্তূপের ঠিক পাশটায় চোখ আটকে গেল। সেখানে আধো অন্ধকারে একটা ছোটোখাটো প্রাণী কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম একটা দেশি কুকুর, বৃষ্টির জলে ভিজে একসা। গায়ের চামড়ার সঙ্গে সেঁটে থাকা হাড়গুলো যেন গুনে ফেলা যায়, একেবারে কঙ্কালসার। কনকনে ঠান্ডা আর একটানা বৃষ্টিতে প্রাণীটা থরথর করে কাঁপছে। ওর শরীরের প্রতিটি পেশি যেন শীতের কামড়ে কুঁকড়ে আছে। আমার উপস্থিতি টের পেয়ে প্রাণীটা ধীরে ধীরে মাথা তুলল। ল্যাম্পপোস্টের আলোয় ওর চোখ দুটো দেখলাম আমি। কি অদ্ভুত এক দৃষ্টি! জ্বালাময়ী ক্ষুধায় চোখ দুটো যেন অন্ধকারেও জলজল করছে। সে এক অদ্ভুত চাহনি, যেখানে অসহায়তা, ভয় আর বাঁচার এক মরিয়া আকুতি মিলেমিশে একাকার হয়ে আছে। আমি রুদ্রাক্ষ। রোজ এই শহরের বুকে কত শত নিষ্ঠুরতা, কত মানুষের যান্ত্রিক ছুটে চলা দেখি, কিন্তু একটা বোবা প্রাণীর এই দৃষ্টি আমাকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বুঝতে পারলাম কয়েকদিন হয়তো কিছুই জোটেনি ওর পেটে। ছাতাটা এক হাতে ধরে এদিক ওদিক তাকালাম। রাস্তার ঠিক উল্টো দিকে একটা ছোট্ট চায়ের দোকান, তখনও ঝাঁপ ফেলেনি। ভেতরে টিমটিম করে আলো জ্বলছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে প্রায় দৌড়ে গেলাম সেখানে। দোকান থেকে দুটো পাউরুটি আর পাশের একটা আধখোলা ফাস্ট ফুডের ঠেলা গাড়ি থেকে এক টুকরো মাংস কিনে ফিরে এলাম সেই ডাস্টবিনটার কাছে। খাবারটা হাতে নিয়ে ওর সামনে কিছুটা নিচু হয়ে বসলাম। প্রথমে প্রাণীটা একটু ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু খাবারের গন্ধ ওর সব ভয়কে ছাপিয়ে গেল। পাউরুটি আর মাংসের টুকরো ওর সামনে রাখতেই সে যেন এক ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। গোগ্রাসে গিলতে শুরু করলো সবকিছু। চিবোনোরও যেন সময় নেই। আমি নীরবে দাঁড়িয়ে দেখতে লাগলাম এই দৃশ্য। ওর খাওয়ার দৃশ্যটা যেন এই শহরের এক নির্মম বাস্তবতার ছবি এঁকে দিচ্ছিল আমার চোখের সামনে। খাবার শেষ হতে বেশি সময় লাগলো না। মাটিতে পড়ে থাকা শেষ টুকরোটা চেটে পুটে খেয়ে সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো আমার দিকে। সেই মুহূর্তটা আমি কোনো দিন ভুলতে পারবো না। বৃষ্টির রিমঝিম শব্দ আর শহরের নিস্তব্ধতাকে ছাপিয়ে
আমাদের দুজনের মাঝে যেন একটা অদ্ভুত নীরব কথোপকথন শুরু হলো। ওর সেই জলজলে চোখের দৃষ্টিতে তখন আর ক্ষুধার জ্বালা নেই, তার বদলে সেখানে জায়গা করে নিয়েছে একটা যেন অদ্ভুত গভীর কৃতজ্ঞতা। আমি আলতো করে হাত বাড়ালাম, আয় আমার কাছে আয়। ও আর সরল না, বরং মাথাটা একটু এগিয়ে দিল। ওর ভিজে গায়ে হাত বোলাতে গিয়ে খেয়াল করলাম ওর মুখের গড়নটা একটু অন্যরকম, নাকটা বেশ চ্যাপ্টা, যা ওকে একটা অদ্ভুত কিন্তু মায়াবী চেহারা দিয়েছে। আমি মুচকি হেসে ওর ভেজা মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বললাম, কিরে, আজ থেকে তোর নাম দিলাম ভোঁতা, বুঝেছিস? উত্তরের আশায় আমি আর দাঁড়াইনি, ছাতাটা মাথায় দিয়ে বাড়ির দিকে হাঁটা লাগিয়েছিলাম। কিন্তু কয়েক কদম এগোতেই বুঝতে পারলাম আমার পেছনের জমা জলে আরেকটা জোড়া পায়ের ছপ ছপ শব্দ হচ্ছে। ঘাড় ঘুরিয়ে তাকালাম, ভোঁতা আসছে আমার পিছু পিছু। ওর চ্যাপটা ভোঁতা নাক আর কঙ্কালসার শরীরটা নিয়ে সে আমার পায়ের শব্দের সঙ্গে তাল মিলিয়ে হাঁটছে। সেই বৃষ্টি ভেজা রাতে শহরের ওই অন্ধকার গলিতে আমাদের যে পথ চলা শুরু হলো তা আর থামেনি। সেই রাত থেকে ভোঁতা আর শুধু রাস্তার একটা কুকুর রইল না, ও হয়ে উঠল আমার এক অবিচ্ছেদ্য অংশ, আমার ছায়া। সময়ের একটা নিজস্ব গতি আছে। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গেছে। ভোঁতা এখন আমার রোজ নামচার একটা অবিচ্ছেদ্য অংশ, আমার একাকিত্বের একমাত্র নীরব সঙ্গী। কিন্তু মানুষের জীবন তো আর এক খাতে বয় না, মাঝে মাঝেই তাতে অনাকাঙ্ক্ষিত বাঁক আসে। ইদানিং পৈতৃক সম্পত্তির একটা পুরনো আইনি ঝামেলার কারণে একটা বহু পুরনো দলিলের খুব প্রয়োজন হয়ে পড়েছিল আমার। বাড়িতে অনেক খুঁজেও যখন তার কোনো হদিশ পেলাম না, তখন একদিন সন্ধ্যায় গিয়ে বসলাম দাদুর ইজি চেয়ারের পাশে। দাদুর বয়স হয়েছে, চোখে মুখে বয়সের ছাপ একেবারে স্পষ্ট। দলিলটার কথা তুলতেই দেখলাম দাদুর বলি রেখায় ঢাকা মুখটা যেন পলকে ফ্যাকাশে হয়ে গেল। দাদু কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই দলিল তো এ বাড়িতে নেই রে, ওটা তো দেশের বাড়ির সেই প্রকাণ্ড লোহার সিন্দুকে রয়ে গেছে। আমি একটু অবাক হয়ে বললাম, তাহলে তো ওটা নিয়ে আসলেই হয়, আমি না হয় কালই একবার ঘুরে আসব। আমার কথা শুনে দাদু যেন শিউরে উঠলে ইজি চেয়ার থেকে সামান্য ঝুঁকে আমার হাতটা শক্ত করে ধরে কাঁপা কাঁপা গলায় বললেন, না 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 না, ও বাড়িতে আর কেউ যায় না রে, আমরা কেউ যাই না। বাড়িটা যেন একটা অভিশাপ। তোর ঠাকুমার সেই আকস্মিক মৃত্যুর পর থেকে ওই বাড়ির ছায়া মারাতেও আমার ভয় করে। কালের নিয়মে আজ ওটা একটা পোড়ো বাড়ি হয়ে আছে, অন্ধকার যেন গিলে খেয়েছে ওটাকে। তুই ওখানে যাবি না, দলিল বরং থাক। হ্যাঁ, থাক থাক। দাদুর গলা কাঁপছিল, চোখের দৃষ্টিতে একটা গভীর আতঙ্ক। আমি আর কোনো কথা বাড়ালাম না। দাদুর কথার ওপর তর্ক করার স্বভাব আমার নেই, তাই চুপচাপ সেখান থেকে উঠে এলাম। কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম দলিলটা আমার চাই চাই। তার জন্য ওই অভিশপ্ত জমিদার বাড়িতে আমাকে একবার যেতেই হবে। পরদিন সকালে একটা ছোট পিট ব্যাগ গুছিয়ে নিলাম। দাদুকে বললাম, অফিসের একটা জরুরি সাইট ভিজিটে দিন কয়েকের জন্য একটু গ্রামের দিকে যাচ্ছি দাদু, ফিরতে ফিরতে 2-3 দিন লাগবে। দাদু কিছুই সন্দেহ করলেন না।
লোকাল ট্রেন আর তারপর একটা ভাঙাচোরা ভ্যানে দীর্ঘ পথ পেরিয়ে যখন সেই পুরনো জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালাম, তখন সূর্য প্রায় পশ্চিমে ঢলে পড়েছে। চারপাশের পরিবেশটা কেমন যেন গুমোট আর ছমছমে। বিশাল একতলা বাড়িটা যেন কালের এক নীরব অহংকারী সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সদর দরজার গায়ে বট আর অশ্বত্থের শিকড় মাকড়সার জালের মতো জড়িয়ে আছে। খসে পড়া পলেস্তারা আর চারপাশ থেকে ভেসে আসা একটা স্যাঁতস্যাঁতে বুনো গন্ধ মুহূর্তে বুঝিয়ে দেয় বহু বছর এখানে কোনো মানুষের পদধূলি পড়েনি। সদর দরজাটা সশব্দে ঠেলে ভেতরে ঢুকেই একটা অদ্ভুত জমাট নিস্তব্ধতা আমাকে গ্রাস করল। সামনের বিশাল উঠোনটা আগাছায় আর বুনো ঝোপে ভরে গেছে। আমি তুলনামূলকভাবে আস্ত একটা ঘর বেছে নিলাম রাত কাটানোর জন্য। ঘরের মেঝেটা ঝাড় দিয়ে নিচের স্লিপিং ব্যাগটা পেতে নিলাম। রাত নামল। শহরের মতো এখানে আলোর কোনো ছিটে ফোঁটা নেই। চারপাশটা গাঢ় ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। মোবাইল ফোনের নেটওয়ার্কও এখানে বেশ দুর্বল। ঘরের ভাঙা জানলা দিয়ে বাইরের দিকে তাকালে বুকটা যেন ছ্যাঁত করে ওঠে। চারপাশের একটা ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে দুই একটা রাতচড়া পাখির ডানা ঝাপটানোর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি স্লিপিং ব্যাগের ভেতর শুয়ে এপাশ ওপাশ করছিলাম। চোখে ঘুম নেই। পুরনো বাড়ির একটা নিজস্ব গন্ধ থাকে, সাথে সাথে দেওয়াল আর ধুলোর গন্ধ। সেটা আমার নাকে এসে লাগছিল। কিন্তু হঠাৎ নিস্তব্ধতার চাদর চিরে একটা অদ্ভুত আওয়াজ আমার কানে এলো, খুব সন্তর্পণে কিন্তু স্পষ্ট। খচখচ খচখচ একটা শব্দ, যেন কেউ খুব ধারালো কিছু দিয়ে পুরনো কাঠের দরজা বা দেওয়ালে ক্রমাগত আঁচড় কাটছে। বুকের ভেতরটা ধক করে উঠল আমার। মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি কি তবে একা নই এই পোড়ো বাড়িতে? দাদু যে বলেছিলেন বাড়িটা অভিশপ্ত, দম বন্ধ করা একটা মানসিক চাপ অনুভব করলাম। বিছানা ছেড়ে নিঃশব্দে উঠে দাঁড়ালাম। মাথার কাছে রাখা ভারী টর্চ লাইটটা হাতে নিয়ে আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম দরজার দিকে। সন্তর্পণে ছিটকিনিটা খুলতেই ক্যাঁচ করে একটা বিশ্রী শব্দ করে দরজাটা সামান্য ফাঁক হলো। বাইরে পা রাখতেই ভেজে মাটি আর একটা ভ্যাপসা গন্ধ না খেয়ে এলো। টর্চের জোরালো আলোটা ফেললাম উঠোনের এদিক ওদিক। আলোর রেখাটা ঘুরে বেড়াচ্ছে ভাঙা থাম, শ্যাওলা ধরা দেওয়াল আর আগাছার জঙ্গলের উপর দিয়ে, কিন্তু কোথাও কেউ নেই। বুক চেরা নিস্তব্ধতা ছাড়া আর কিচ্ছু নেই। সে কি? মনের ভুল ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে যেই ঘরের দিকে ঘুরব, হঠাৎ চোখের কোণে একটা নড়াচড়া ধরা পড়ল। উঠোনের একদম ডান দিকের কোণায়, যেখানে পাঁচিল ঘেঁষে কয়েকটা পুরনো বুনো কলা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, ঠিক তার পেছন থেকে কিছু একটা নড়ছে, একটা লেজ। ভয়ে আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। টর্চের আলোটা সরাসরি সেখানে ফেলতেই আমার 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 চোখ স্থির হয়ে গেল। একটা মাঝারি আকারের পশু, জোরালো আলো পড়তেই সেটা গুটি গুটি পায়ে কলা গাছের আড়াল থেকে বেরিয়ে এল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। টর্চের আলোয় স্পষ্ট দেখলাম চ্যাপ্টা নাক, ধুলো মাখা শরীর আর ওই পরিচিত মায়াবী দুটো চোখ। আমার মুখ থেকে অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো। আমি টর্চটা নামিয়ে প্রায় হাঁটু গেড়ে বসে পড়লাম মাটিতে। হ্যাঁ, ভোঁতা! ডাকটা শুনে ও লেজ নাড়তে নাড়তে কাছে।
তারপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আমার হাঁটুতে হালকা করে মাথা ঘষতে লাগলো, যেন কতদিন পর আমাকে দেখছে। আমি বিস্ময়ে, আনন্দে আর ঘোর লাগা একটা অনুভূতি নিয়ে ওর ধুলো মাখা মাথায় হাত রাখলাম। ভয়টা তখন কোথায় উবে গেছে। অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে আমি বলে উঠলাম, কিরে, তুই কখন এলি আবার? আর এতটা পথ তুই চিনলি বা কী করে? ভোঁতা কোনো উত্তর দিল না, শুধু ওর সেই ভিজে নাকটা দিয়ে আমার হাতটা একটু চেটে দিল, আর খুব স্বাভাবিক একটা ভঙ্গিতে লেজ নাড়তে লাগলো, যেন এতগুলো মাইল পেরিয়ে এই জনশূন্য পোড়ো বাড়িতে চলে আসাটা ওর কাছে শহরের রাস্তায় আমার পিছু পিছু হাঁটার মতোই একটা অতি সাধারণ ব্যাপার। ভোরের আলো ফুটতেই জমিদার বাড়ির সেই দম বন্ধ করা থমথমে রূপটা যেন ভোজবাজির মতো কোথায় মিলিয়ে গেল। চারপাশের আগাছা আর জীর্ণ দেওয়ালগুলোতেও যেন এক চিলতে রোদের ছোঁয়ার প্রাণের স্পন্দন ফিরে এলো। ভোঁতা তখন আমার পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাতের ওই অদ্ভুত আগমনের পর ও আর এক মুহূর্তের জন্য আমার কাজ ছাড়া হয়নি। বেলা কিছুটা বাড়তেই সদর দরজার মোর্চে ধরা কড়া নাড়ার শব্দ হলো। বাইরে বেরিয়ে দেখি একজন বয়স্ক মানুষ উঠোনের একপাশে জঙ্গল কাস্তে দিয়ে পরিষ্কার করছে। পরনে একটা ময়লা ফতুয়া আর মাল কোঁচা মারা ধুতি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, চামড়ায় বয়সের গভীর ভাঁজ। ইনি রমেন দাদু, এই পোড়ো বাড়ির বহু পুরনো কেয়ারটেকার। দিনের বেলায় একবার এসে এদিক ওদিক একটু পরিষ্কার করে, তদারকি করে, আবার নিজের ডেরায় ফিরে যায়। আমাকে দেখে একগাল হেসে কাছে এলেন তিনি। কুশল বিনিময়ের পর পকেট থেকে বিড়ি ধরিয়ে ফুকফুক করে টানতে টানতে পুরনো দিনের নানান গল্প জুড়লেন। আমি উঠোনের একটা ভাঙা রোয়াকে বসে তার কথা শুনছিলাম। হঠাৎ কথা বলতে বলতে তিনি একটু থামলেন। তার দৃষ্টি চলে গেল বাড়ির ঠিক পেছনের দিকটায়, যেখানে একটা ভাঙা তোরণের ওপারে ঘন জঙ্গল। গলাটা একটুখানি খাদে নামিয়ে অদ্ভুত এক সতর্কতার সুরে তিনি বললেন, আগে ছোট দাদা বাবু, দিনের বেলায় এদিক সেদিক ঘুরে দেখুন, কোনো আপত্তি নেই, কিন্তু ওই বাড়ির পিছনের যে পানা পুকুরটা, ওইদিকে ভুলেও পা বাড়াবি না জানো, বলে দিলাম। আমি ভুরু কুচকে বললাম, পানা পুকুর? কেন রমেন দাদু, ওখানে কি আছে? রমেন দাদু যেন প্রসঙ্গটা এড়াতে চাইলেন। বিড়িতে আরেকটা টান দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, কি আর থাকবে, জঙ্গল আর পাঁক, ওইদিকে সাপের বড্ড উপদ্রব, তাই বলছিলাম আর কি। তার কথার অস্পষ্টতা আমাকে আরো কৌতূহলী করে তুলল। আমি সোজা তাঁর দিকে তাকিয়ে বললাম, আপনি কিছু একটা লুকোচ্ছেন রমেন দাদু? দাদু ভাইও আমাকে কিছুই বললেন না। এই বাড়ির কথা বা ঠাকুমার কথা জিজ্ঞেস করলে তিনি বারবার এড়িয়ে যান। কালো বললেন এই বাড়ি নাকি অভিশপ্ত। ঠাকুমার মৃত্যুর কথা উঠলেই দাদুভাই কেমন যেন শিউরে ওঠেন। আসলে ঘটনাটা কি রমেন দাদু? আমাকে বলতেই হবে। আমার জেদ দেখে রমেন দাদু দীর্ঘশ্বাস ফেললেন। তারপর হাতের আধ পোড়া বিড়িটা মাটিতে ফেলে দিয়ে সেটা পা দিয়ে ঘষে নিভিয়ে দিলেন। তার মুখের রেখাগুলো যেন মুহূর্তের মধ্যে আরো কঠিন হয়ে গেল। ঘোলাটে চোখে আমার দিকে তাকিয়ে এক পা এগিয়ে এলেন। তারপর গলাটা ফিসফিসানিতে নামিয়ে বললেন, কি বড়বাবু, আপনারে কি বলবেনটাই বা কি করে? সেই রাতের কথা মনে পড়লে আজও তো তার রক্ত জল হয়েই যায় দাদা বাবু। আপনি নাসর ভান্দা, তাই বলছি, কিন্তু এই কথা শোনার পর হয়তো আপনার রাতের ঘুমও উড়ে যেতে পারে। আমি ঢোক গিললাম। চারপাশের রোদেলা পরিবেশটাও যেন হঠাৎ করে শীতল হয়ে এলো। রমেন দাদু বলতে শুরু করলেন, সেই দিনটা ছিল অমাবস্যার ঘোর রাত।
টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, ঠিক যেমনটা কাল রাতে হচ্ছিল। দিদিমণির মানে আপনার ঠাকুমার শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না। রাতে হঠাৎ করে বড়বাবু দেখেন যে দিদিমণি বিছানায় নেই। ঘরের দরজা হাট করে খোলা। আমি আর কয়েকজন লণ্ঠন নিয়ে খুঁজতে বেরোলাম। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও যখন কোথাও পেলাম না, তখন আমরা পিছনের ওই বাগানের ওদিকে গেলাম। লণ্ঠনের আলোয় দেখি দিদিমণি ওই পানা পুকুরের দিকে হেঁটে যাচ্ছেন। আমরা পিছন থেকে চিৎকার করে তারা ডাকলাম, কিন্তু তিনি ফিরেও তাকালেন না। তার হাঁটার ভঙ্গিটা কেমন যেন অন্যরকম ছিল, যেন যেন তিনি মাটির ওপর দিয়ে নয়, শূন্য দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছেন। পুকুরের পাড়ে গিয়ে তিনি এক মুহূর্ত দাঁড়ালেন না, সোজা জলের ভেতরে নামতে শুরু করলেন। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। পুকুরে ভর্তি ছিল ঘন পানায়, আর তার নিচে অতল পাঁক। দিদিমণি যখনই পা রাখলেন, জলের উপরের পানাগুলো যেন নিজে থেকেই দুপাশে সরে গিয়ে তারই রাস্তা করে দিল। আমরা দৌড়ে যাওয়ার আগেই জল তার কোমর ছুঁয়ে ফেলল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন দাদাবাবু? দিদিমণি একবারের জন্যও বাঁচার চেষ্টা করেনি, কোনো চিৎকারই করেনি, হাত পা ছড়েননি। একটা পাথরের মূর্তির মতো তিনি পাকের ভেতরে তলিয়ে যাচ্ছিলেন। আমরা যখন পুকুর পাড়ে পৌঁছলাম, তখন শুধু তার হাত দুটো পাঁকের ওপর দেখা যাচ্ছিল। চোখের পলকে সেই পাঁক যেন তার জ্যান্ত গিলি খেল। চারপাশটা শ্মশানের মতো নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু নাই। রমেন দাদুর চোখ দুটো তখন বড় বড় হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। পরের দিন জাল ফেলে ডুবুরি নামিয়ে অনেক খোঁজাখুঁজি করিও দিদিমণির কোনো খোঁজ মিলল না। দেহটা যেন কপুরের মতো উবে গেল। গ্রাম শুধু লোক জানে দাদাবাবু, দিদিমণি সেদিন মরেনি। ওই পানা পুকুরের অতল পাঁকে তিনি পিশাচ হয়ে আজও বেঁচে আছেন। রাতের বেলা ওই পুকুর পাড় দিয়ে কেউ হাঁটে না। মাঝে মাঝে অমাবস্যার রাতে নাকি জলের তলা থেকে বুদবুদ ওঠে, আর অদ্ভুত একটা পচা গন্ধ ভেসে আসে। রমেন দাদুর কথাগুলো আমার মনের ভেতর একটা হাড় হিম করা বিশ্বাসের জন্ম দিল। আমি একজন আধুনিক যুক্তিবাদী মানুষ হয়েও সেই মুহূর্তে তার চোখের ভয়ের গভীরতা আর বর্ণনার নিখুঁত বাস্তবতাকে অস্বীকার করতে পারলাম না। আমার অজান্তেই আমার দৃষ্টি চলে গেল সেই পেছনের ভাঙা তোরণটার দিকে, যার ওপারে রয়েছে সেই অভিশপ্ত পানা পুকুর। সূর্য ডোবার সাথে সাথে বাড়ির রূপ আবার বদলে গেল। জমাট নিকষ কালো অন্ধকার যেন গিলে খেতে লাগলো গোটা জমিদার বাড়িটাকে। আমি আর ভোঁতা সেই ঘরে বসে আছি। আমার মনের ভেতর তখন রমেন দাদুর বলা কথাগুলোর একটা ভয়ঙ্কর সিনেমার মতো বারবার ফিরে আসছে যেন। রাত তখন ঠিক কটা হবে জানি না, হঠাৎ জানালার ফাঁক গলে একটা উৎকট গন্ধ ভেসে এলো। আমার নাড়ি ভুঁড়ি যেন উল্টে আসার উপক্রম হলো। একটা তীব্র বমি উদ্রেককারী গন্ধ, ঠিক যেন বহুদিনের পুরনো পচা মাছের গন্ধ। গা গোলানো একটা সংমিশ্রণ। গন্ধটা আসছে পেছনের দিক থেকে, ঠিক সেই পানা পুকুরের দিক থেকে। ঘরের বাতাসটা যেন মুহূর্তে ভারী আর বিষাক্ত হয়ে গেল। হঠাৎ ভোঁতার দিকে নজর পড়তেই আমার মেরুদণ্ড দিয়ে
একটা বরফ শীতল স্রোত নেমে গেল। ও আমার পাশ থেকে উঠে গিয়ে ঠিক দরজার সোজাসুজি বসে আছে। ওর শরীরের প্রতিটি পেশি টান টান, গায়ের রোমগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে আছে। ওর দৃষ্টি স্থির, দরজার উপাসের শূন্যতার দিকে নিবদ্ধ। আমি দেখলাম ওর ঠোঁট দুটো ধীরে ধীরে কুঁচকে উপরের দিকে উঠে যাচ্ছে। বীভৎসভাবে বেরিয়ে আসছে ধারালো হিংস্র দাঁতগুলো। চোখ দুটো যেন ভাঁটার মতো জ্বলছে। সে এক ভয়ানক আক্রোশের শূন্য দৃষ্টিতে তাকিয়ে খেঁকিয়ে উঠছে। ওর চোয়ালের পেশিগুলো থরথর করে কাঁপছে, মুখ থেকে লালা ঝরছে। কিন্তু কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো ওর গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। একদম পিন পতন নিস্তব্ধতা। একটা কুকুর যখন এভাবে হিংস্র হয়ে ওঠে তখন তার ভয়ঙ্কর গর্জনে চারপাশ কেঁপে ওঠার কথা, কিন্তু ভোঁতা যেন একটা নির্বাক চলচ্চিত্রের মতো শব্দহীনভাবে গর্জন করছে। ওর এই শব্দহীন হিংস্র আস্ফালন এক অদ্ভুত জমাট নিস্তব্ধতার জন্ম দিচ্ছে, যা কোনো পৈশাচিক গর্জনের চেয়ে হাজার গুণ বেশি ভয়ঙ্কর। আমি অস্ফুট স্বরে ডাকলাম, ভোতা, এই ভোতা। ও ফিরেও তাকালো না। ওর এই বোবা বিকৃত মুখের ভঙ্গি আর দরজার উপাস থেকে আসা সেই পচা পাঁকের গন্ধ আমাকে এক অকল্পনীয় মানসিক চাপের মধ্যে ফেলে দিল। আমার সারা শরীর ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। হৃৎপিণ্ডটা যেন বুকের পাঁজরে আছড়ে পড়ছে। আমি বুঝতে পারছিলাম না আমার ভয়টা ঠিক কিসের জন্য। ভোঁতা দরজার দিকে মুখ করে বসে আছে। ওর ঠোঁট কোঁচকানো, দাঁত বের করা, কিন্তু গলা দিয়ে একটা সামান্য গোঙানির শব্দ বেরোচ্ছে না। নিস্তব্ধতার এই বিভৎস রূপ আমার স্নায়ুগুলোকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে সেই জমাট নিস্তব্ধতাকে চিরে ভেসে এলো একটা শব্দ, খুব অস্পষ্ট, কিন্তু রাতের এই শ্মশান স্তব্ধতায় সেটা আমার কানে বাজল হাতুড়ির ঘায়ের মতো। ছলাৎ ছলাৎ জলের শব্দ। ভারী কিছু একটা যেন ধীর লয়ে জল কেটে এগোচ্ছে। শব্দটা আসছে ঠিক ওই পেছনের পানা পুকুরের দিক থেকে। আমার বুকের স্পন্দন এক লহমায় যেন থেমে গেল। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলের শব্দই বটে। আর আর তার ঠিক পরে রাতের বুক চিরে ভেসে এলো একটা গলা। অনি, আয় ঠান্ডা জলে আয়। স্বরটা মানুষের মতো, কিন্তু তাতে কোনো প্রাণের স্পন্দন নেই। অত্যন্ত শীতল, স্যাঁতস্যাঁতে এবং একটা অদ্ভুত প্রতিধ্বনি মেশানো সেই ডাক, যেন বহু যুগ ধরে জলের তলায় ডুবে থাকা কোনো কণ্ঠস্বর পাঁক ঠেলে বুদবুদ হয়ে উঠে আসছে। আমার আমার নাম ধরে ডাকছে। অনি আমার ডাক নাম, যা এই পোড়া বাড়িতে কারোর জানার কথা নয়। ডাকটা কানে যাওয়ার সাথে সাথে আমার শরীরের ভেতর এক অভাবনীয় পরিবর্তন ঘটতে শুরু করলো। আমার মনে হলো আমার মস্তিষ্কের নিয়ন্ত্রণ আমার নিজের হাত থেকে ফসকে যাচ্ছে। ভয়, আতঙ্ক, বাঁচার তাগিদ সবকিছু যেন একটা গাঢ় কুয়াশার চাদরে ঢেকে গেল। তার বদলে আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়ল এক অদ্ভুত শীতল শূন্যতা। এক অমোঘ সম্মোহনী শক্তি আমাকে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। আমি স্পষ্ট বুঝতে পারছি যে আমি আর নিজের আয়ত্তে নেই। আমার নিজের শরীরটা যেন একটা সুতোয় বাঁধা পুতুল হয়ে গেছে, আর সেই সুতোর অন্য প্রান্তটা ধরা আছে ওই পুকুরের অতল অন্ধকারে লুকিয়ে থাকা কোনো এক পৈশাচিক শক্তির হাতে। আমি মন্ত্রমুগ্ধের মতো বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। চোখের দৃষ্টি ঘোলাটে, চারপাশটা কেমন যেন দুলছে।
আমার পা দুটো যন্ত্রের মতো দরজার দিকে এগিয়ে যেতে শুরু করলো। মনের এক ক্ষুদ্র কোণে একটা তীক্ষ্ণ আর্তনাদ ডুকরে উঠছে। কেউ বলছে, যাস না, ফিরে আয়। কিন্তু আমার শরীর সেই নিষেধ শুনছে না। আমি 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 দরজার কাছে পৌঁছলাম। বরফের মতো ঠান্ডা লোহার ছিটকিনিটার উপর আমার হাত পড়ল। ছিটকিনিটা সরাতেই ক্যাচ করে একটা শব্দ হলো। দরজাটা সামান্য ফাঁক হতেই বাইরের সেই গা গোলানো গন্ধ আর কনকনে ঠান্ডা হাওয়া আমার আমার মুখের ওপর আছড়ে পড়ল। আমি এক পা বাইরের ওই জমাট অন্ধকারে বাড়াতে যাব, হঠাৎ একটা প্রচণ্ড হ্যাঁচকা টানে আমি টাল সামলাতে না পেরে ছিটকে পেছনের দিকে পড়ে গেলাম। ভোঁতা ও প্রচণ্ড আক্রোশে ঝাঁপিয়ে পড়েছে আমার ওপর। ওর ধারালো দাঁতগুলো শক্ত করে কামড়ে ধরেছে আমার প্যান্টের নিচের অংশটা, আর সেই সাথে ওর গলা চিরে বেরিয়ে এলো একটা তীক্ষ্ণ কান ফাটানো আর্তনাদ। ওই বোবা শব্দহীন গর্জন ভেঙে চুরমার করে ভোঁতার সেই আচমকা বাস্তব একটা ডাক যেন মুহূর্তের মধ্যে সেই ভয়ঙ্কর সম্মোহন থেকে টেনে হিঁচড়ে আমাকে আমাকে বাস্তবে ফিরিয়ে আনলো। আমার হুঁশ ফিরল। ঘোর কেটে যেতেই বুঝতে পারলাম কি সাংঘাতিক সর্বনাশের দিকে পা বাড়িয়েছিলাম আমি। বাইরে থেকে তখন আর কোনো জলের শব্দ বা ডাক ভেসে আসছে না। চারপাশটা আবার আগের মতোই নিস্তব্ধ। আমি আর এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো উঠে দাঁড়িয়ে সজোরে দরজাটা বন্ধ করে দিলাম। খিল তুলে দিয়ে পিঠ ঠেকিয়ে বসে পড়লাম দরজার গায়ে। আমার সারা শরীর তখন থরথর করে কাঁপছে, কপাল বেয়ে ঘামের স্রোত নামছে। ভোঁতা তখন আমার কোলের কাছে এসে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়েছে। ওর শরীরটাও কাঁপছে। বাকি রাতটা যে কিভাবে কাটলো তা ভাষায় প্রকাশ করার মতো নয়। একবার মনে হচ্ছিল এই বুঝি কেউ এসে দরজায় ধাক্কা মারবে, আবার পরক্ষণেই চোখ বুজে আসছিল ক্লান্তিতে। তন্দ্রা আর আতঙ্কের এক অদ্ভুত ঘোরের মধ্যে কখন যে সকাল হলো, কখন যে জানলার ফাঁক দিয়ে ভোরের সোনালি আলো এসে মেঝের ওপর পড়ল, আমি টেরই পাইনি। সকালে পাখির ডাকে যখন পুরোপুরি সম্বিত ফিরল, তখন চারপাশটা একেবারে অন্যরকম। কাল রাতের সেই বিভীষিকার কোনো চিহ্নই আর নেই। রোদ ঝলমলে সকাল, ঝকঝকে আকাশ। শরীরটা অসম্ভব দুর্বল লাগছিল। দরজা খুলে উঠোনে এসে দাঁড়ালাম। রমেন দাদু ততক্ষণে চলে এসেছে। উঠোনের একপাশে আপন মনে আগাছা পরিষ্কার করছে। কাল রাতের ঘটনার কথা কাউকে বলার মতো মানসিক অবস্থা আমার ছিল না। তাছাড়া উনি বিশ্বাস করবেন কিনা কে জানে। আমি নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে গলা খাঁকারি দিয়ে বললাম, দাদু, বলছি একটা কথা ছিল। রমেন দাদু কাস্তেটা নামিয়ে আমার দিকে তাকালেন। আগে বলুন দাদা বাবু। আমি একটু ইতস্তত করে বললাম, আচ্ছা দাদু, ভোঁতার জন্য একটু দুধ বা ভাত হবে? কাল রাত থেকে বেচারা কিচ্ছু খায়নি, বড় ধকল গেছে ওর ওপর দিয়ে। আমার কথা শেষ না হতেই রমেন দাদুর মুখের হাসিটা নিমেষে মিলিয়ে গেল। তার কপালের বলিরেখাগুলো যেন আরো স্পষ্ট হয়ে উঠল। তিনি বেশ অবাক চোখে আমার দিকে তাকিয়ে তারপর এদিক ওদিক গোটা উঠোনটায় একবার চোখ বুলিয়ে নিলেন। তারপর কাঁপা অবিশ্বাসী গলায় বললেন, আগে ভোঁতা কে ছোট বাবু? আপনি কি বলছেন এসব? আমি একটু বিরক্ত হয়ে বললাম, কেন ভোঁতা? এই তো আমার কুকুরটা, আমার সাথেই তো এলো কাল। রমেন দাদু দুপা পিছিয়ে গেলেন।
তার চোখ দুটো ভয়ে আর বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। ঢোক গিলে ফিসফিস করে তিনি বললেন, আগে আপনি তো আপনি তো পরশু একাই এসেছেন বাবু। এই পোড়া বাড়িতে আপনি আর আমি ছাড়া তো কেউ নেই। কোনো কুকুর তো আপনার সাথে আসতে দেখিনি। কথাটা আমার কানে পৌঁছতেই আমার মনে হলো কিছু একটা তো গন্ডগোল আছে। মেরুদণ্ড বেয়ে একটা কেমন যেন বিদ্যুতের স্পর্শ নেমে গেল আমার। আমার চোখের সামনের পৃথিবীটা যেন বন বন করে ঘুরতে শুরু করেছে। তবে কি আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি? আমার মানসিক ভারসাম্য কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে? আমি ঘাড় নিচু করে তাকালাম। এই তো ভোঁতা আমার ডান পায়ের ঠিক পাশেই বসে আছে। ওর সেই ভিজে নাকটা দিয়ে ও পরম আদরে আমার পায়ে মাথা ঘষছে। ওর শরীরের উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার চামড়ায়, কিন্তু রমেন দাদু ওকে দেখতে পাচ্ছে না কেন? এই শূন্য পোড়া বাড়িতে তবে কি আমি একাই একটা অদ্ভুত অস্তিত্বহীন ছায়ার সঙ্গে বাস করছি, নাকি ওই পানা পুকুরের অতল পাঁক আমার মস্তিষ্ক নিয়ে এক ভয়ঙ্কর খেলায় মেতেছে? বুকের ভেতরটা একটা অজানা আদিম আতঙ্কে খাঁ খাঁ করে উঠল আমার। রমেন দাদুর ওই কথাগুলো শোনার পর সারাটা দিন কিভাবে যে কেটে গেল তা আমি নিজেই জানি না। আমার বাস্তব আর কল্পনার মাঝখানের সূক্ষ্ম সুতোটা যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমি শুধু এক দৃষ্টে তাকিয়েছিলাম ভোঁতার দিকে। ও দিব্যি আমার চারপাশ দিয়ে ঘুরঘুর করছে, লেজ নাড়ছে, আমার হাতের ছোঁয়া পেয়ে আদর খাচ্ছে। অথচ এই নিরেট জীবন্ত প্রাণীটার অস্তিত্ব এই পোড়া বাড়িতে আর কারোর চোখে পড়ছে না। একটা ঠান্ডা শিরশিরে ভয় আমার শির দাঁড়াবে নেমে ক্রমাগত উঠে যাচ্ছিল ওপরের দিকে। সূর্য ডুবল। নিকষ কালো অন্ধকার আবার তার ডালপালা মেলল এই অভিশপ্ত জমিদার বাড়ির আনাচে কানাচে। কিন্তু আজকের রাতটা অন্যরকম। আজ আর কোনো ঘোরের জায়গা নেই, কোনো সম্মোহনের মায়াজাল নেই। বাতাস যেন আজ অনেক বেশি ভারী, অনেক বেশি থমথমে। রাত ঠিক কত গভীর হয়েছিল জানি না। আমি বিছানায় হাঁটু মুড়ে বসেছিলাম, হাতের মুঠোয় শক্ত করে ধরা টর্চ লাইট। হঠাৎ ঘরের ভেতরের তাপমাত্রা যেন এক ধাক্কায় অস্বাভাবিকভাবে নিচে নেমে গেল। মনে হলো কেউ যেন এক লহমায় গোটা ঘরটাকে কোনো বরফ ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছে। আমার শ্বাস প্রশ্বাসের সাথে সাদা ধোঁয়া বেরোতে শুরু করলো। আমার বুকের স্পন্দন যেন হাতুড়ির ঘায়ের মতো বাজতে লাগলো। বুঝতে পারছিলাম ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। ঘামের ঠান্ডা স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নামতে শুরু করেছে। আমি দম বন্ধ করে তাকিয়ে রইলাম ঘরের সেই আধ ভাঙা জানলাটার দিকে। জানলার বাইরে জমাট অন্ধকার, আর সেই অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে খুব সন্তর্পণে গ্রিলের ফাঁক দিয়ে ভেতরের দিকে এগিয়ে আসছে একটা বীভৎস লম্বাটে কালো ছায়া। টর্চের আলোটা সেদিকে ফেলতেই আমার গলা থেকে একটা অস্ফুট দম বন্ধ করা গোঙানি বেরিয়ে এলো। ওটা মানুষ নয়। গ্রিল গলে সাপের মতো এঁকে বেঁকে ঘরের ভেতর ঢুকে আসছে একটা কাদা মাখা গলিত জলজ মূর্তি। লম্বা হাড়গিলে হাত দুটো মাটি ছুঁয়ে আছে, আর তার মুখ, সেই মুখের দিকে তাকানোর মতো স্নায়ুর জোর কোনো মানুষের থাকতে পারে না।
গলে যাওয়া মাংসপেশির ফাঁক দিয়ে বেরিয়ে আছে দুটো চোখ, ঠিক যেন জ্বলন্ত কয়লার মতো ধিক ধিক করে জ্বলছে অন্ধকারে। চোখের সেই গনগনে আগুনে মিশে আছে শতাব্দী প্রাচীন এক পৈশাচিক ক্ষুধা আর আক্রোশ। ভয় আমার হাত পা অবশ হয়ে এলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বের হলো না। জলজ পিশাচটা তার লম্বা স্যাঁতস্যাঁতে হাতটা আমার দিকে বাড়িয়ে মেঝের ওপর দিয়ে শরীরটাকে টেনে টেনে এগোতে শুরু করলো। ঠিক এই চরম মুহূর্তটায় যখন আমার মনে হচ্ছে এই পচা পাঁকের গন্ধই আমার জীবনের শেষ অনুভূতি হতে চলেছে, তখনই ঘটল এই অভাবনীয় ঘটনা। একটা ভয়ঙ্কর হিংস্র গর্জনে কেঁপে উঠল গোটা ঘর। আমার পায়ের কাছ থেকে তীরের বেগে শূন্যে ছিটকে উঠল ভোঁতা। সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়ল ওই জলজ মূর্তিটার বুকের ওপর। কিন্তু এ আমি কি দেখছি? ভোঁতা ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই ঘরের টিমটিমে আলোয় ওর যে রূপ আমার চোখের সামনে ভেসে উঠল, তাতে আমার হৃৎপিণ্ড যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। কোথায় সেই আমার চ্যাপ্টা নাকের মিষ্টি কুকুরটা? এ তো একটা বিভৎস চলন্ত মৃতদেহ। ভোঁতার পেটের কাজটা সম্পূর্ণ চেরা, সেখানে থোকা থোকা রক্ত মাখা নাড়ি ভুঁড়ি মাটি ছুঁয়ে ঝুলছে। ওর মাথার এক পাশটা সাংঘাতিকভাবে থ্যাতলানো, যেন কোনো ভারী গাড়ির চাকায় পিষে গেছে। সারা শরীর জমাট বাঁধা কালো রক্ত আর কাদায় মাখামাখি। আমার চোখের সামনের পৃথিবীটা যেন বন বন করে ঘুরতে লাগলো। আমার মগজে হাজারো প্রশ্ন হাতুড়ি পেটাতে শুরু করলো। কি দেখছি আমি? ভোঁতা কি তবে মারা গেছে? কিন্তু কখন, কিভাবে? সেই বৃষ্টির রাতে, সেই রাতের পর কি কিছু হয়েছিল? তাহলে এই এতগুলো দিন, এতগুলো মাস আমার সাথে ছায়ার মতো কে ঘুরে বেড়ালো? ওই কঙ্কালসার কুকুরটা কি মরে গিয়েও আমার পিছু ছাড়েনি? কেন কেন কিসের মায়া ওর? কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার সময় তখন ছিল না। আমার চোখের সামনে তখন শুরু হয়েছে এক অকল্পনীয় অতি প্রাকৃত লড়াই। পানা পুকুরের অতল পাঁক থেকে উঠে আসা সেই জলজ পিশাচের সাথে এক মৃত থ্যাঁতলানো কুকুরের আত্মার এক মরণপণ যুদ্ধ। পিশাচটা তার লম্বা কাদামাখা হাত দিয়ে ভোঁতাকে শূন্যে তুলে সজোরে আছড়ে ফেললো ঘরের দেওয়ালে। ভোঁতার মৃতদেহ থেকে কালচে রক্ত ছিটকে পড়ল মেঝের ওপর। কিন্তু পর মুহূর্তেই এক অসীম অতি প্রাকৃত শক্তিতে ভোঁতা আবার উঠে দাঁড়ালো। ওর থ্যাঁতলানো মুখ থেকে রক্ত ঝরছে, কিন্তু চোখের সেই দৃষ্টি, সেই যে বৃষ্টির রাতের দুটুকরো পাউরুটি আর এক টুকরো মাংস খেয়ে ও যে চোখে আমার দিকে তাকিয়েছিল, ঠিক সেই একই অদ্ভুত গভীর কৃতজ্ঞতার আগুন এখন ওর ওই মৃত চোখ দুটোতে জল জল করছে। ভোঁতা আবার ঝাঁপিয়ে পড়ল পিশাচটার ঘাড়ের ওপর। ওর ধারালো দাঁতগুলো যেন মরণ কামড় বসালো গলিত কাদামাখা শরীরটায়। পিশাচটা যন্ত্রণায় এক বিভৎস তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল, যে আওয়াজে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। বারবার ওই পিশাচটা ভোঁতাকে আছড়ে ফেলছে, আর বারবার ভোঁতা ফিরে আসছে, মৃত্যুর ওপার থেকে ফিরে এসে চালিয়ে যাচ্ছে তার লড়াই। লড়াইয়ের এক চরম মুহূর্তে ভোঁতার ক্রমাগত আক্রমণে পিশাচটার শরীরটা যেন গলতে শুরু করলো। জ্বলন্ত কয়লার মতো চোখ দুটো ধীরে ধীরে নিভে আসতে লাগলো, আর তারপর একটা বিকট শীষ দেওয়ার মতো শব্দ করে মূর্তিটা এক রাশ দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়ায় পরিণত হয়ে জানলার বাইরে মিলিয়ে গেল। পিশাচটা মিলিয়ে যাওয়ার সাথে সাথেই ভোঁতাও যেন মাটিতে লুটিয়ে পড়ল। ওর সেই বিভৎস রক্তাক্ত রূপটা ধীরে ধীরে আবছা হতে লাগলো। তারপর একসময় হাওয়ার সাথে মিশে গেল। ঘরটা আবার আগের মতো নিস্তব্ধ। শুধু মেঝের ওপর পড়ে থাকা কয়েক ফোঁটা কালচে জলের দাগ জানান দিচ্ছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই ভয়াবহ তাণ্ডবের কথা।
আমি পাথরের মতো বসে রইলাম। আমার শরীর তখন ঘামে ভিজে জবজবে, কাঁপছে থরথর করে। বুঝতে পারলাম এই বাড়ি শুধু অভিশপ্তই নয়, এ হলো সাক্ষাৎ মৃত্যুপুরী। সকাল হলে আমাকে এখান থেকে পালাতে হবে, যে কোনো মূল্যে। দলিল, পৈতৃক সম্পত্তি সব চুলোয় যাক, কিন্তু সকাল হওয়া পর্যন্ত এই ঘরে আমাকে টিকে থাকতে হবে। বাকি রাতটার ভয়াবহতা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সকালের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই আমি আক্ষরিক অর্থেই সেই অভিশপ্ত মৃত্যুপুরী থেকে পালিয়ে বেঁচেছি। কিভাবে যে স্টেশনে পৌঁছেছি, কিভাবে ভোরের ট্রেনের টিকিট কেটেছি, তার কিছুই আজ আর স্পষ্ট মনে নেই। যেন একটা ঘোরগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে আমি নিজের শহরে নিজের চেনা আশ্রয়ে এসে পৌঁছেছিলাম। বাড়ির কলিং বেলটা যখন বাজালাম তখন আমার হাত পা থরথর করে কাঁপছে। আয়নায় নিজের মুখটা দেখার সুযোগ হয়নি, কিন্তু আমি জানতাম আমাকে একটা জীবন্ত লাশের মতো দেখাচ্ছে। চোখের নিচে গাঢ় কালি, উস্কো খুস্কো চুল, জামা কাপড়ে ধুলো, আর চারপাশ ঘিরে থাকা এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে ক্লান্তি। দরজা খুললেন দাদু। আমাকে ওই অবস্থায় দেখে তার হাতের চশমার খাপটা মেঝেতে খসে পড়ল। তিনি কয়েক সেকেন্ড আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রীতিমতো আঁতকে উঠে বললেন, কিরে, কি অবস্থা করেছিস নিজের মুখ কানার? আর শরীরটা এমন ফ্যাকাছে কেন তোর? ভূত দেখার মতো চমকে আছিস কেন এমন? অফিসের কাজে গিয়ে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকিয়েছিস তুই, হ্যাঁ? কি হয়েছে বল তো আমাকে। আমি কোনো কথা বলতে পারলাম না। আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। টলতে টলতে বসার ঘরের সোফাটায় গিয়ে ধপ করে বসে পড়লাম। দুহাতে মুখ ঢেকে শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। দাদু আমার এই নীরবতায় বোধহয় আরো চিন্তিত হয়ে পড়লেন। আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখলেন, তারপর গলাটা একটু নামিয়ে যেন নিজের মনেই বললেন, জানিস, যেদিন তুই গেলি সেদিন একটা সাংঘাতিক অমঙ্গল ঘটে গিয়েছিল বাড়ির সামনের রাস্তায়। আমার মনটা সেদিন থেকেই বড্ড ডাকছিল রে। তুই তো তাড়াহুড়ো করে ট্যাক্সিতে উঠে বেরিয়ে গেলি, আর ঠিক তারপরেই দেখি রাস্তায় কোথা থেকে একটা নেড়ি পাগলা কুকুর ছুটে গেল তোর ট্যাক্সির পেছনে, দৌড়াতে শুরু করলো। ট্যাক্সির স্পিড বাড়ছে আর কুকুরটাও প্রাণপণে ছুটছে তোর গাড়ির দিকে তাকিয়ে। তারপর মোড়টায় পৌঁছাতেই উল্টো দিক থেকে ছুটে আসা একটা 10 টাকার লরি সোজা একেবারে চোখের নিমেষে পিষে দিয়ে চলে গেল অবলা জীবটাকে। কথাগুলো আমার কানের পর্দায় পৌঁছাতেই আমার শরীরের রক্ত যেন বরফ হয়ে জমে গেল। আমি দুহাত সরিয়ে সোজা হয়ে উঠে বসলাম। আমার চোখ দুটো তখন ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। কাঁপা গলায় প্রায় আর্তনাদ করে উঠলাম, কি 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 বলছো তুমি দাদু? কুকুর আমার গাড়ির পেছনে? আমার এমন মারমুখী উদ্ভ্রান্ত চেহারা দেখে দাদু একটু ঘাবড়ে গেলেন। আমি তার দুহাত শক্ত করে চেপে ধরে পাগলের মতো জিজ্ঞেস করলাম, কুকুরটা কেমন দেখতে ছিল দাদু? সত্যি করে বলো, রং কি ছিল, চেহারাটা কেমন ছিল? আরে সেভাবে কি আর চেনা যায়? লরির চাকাটা তো সোজা ওটার মাথার ওপর দিয়েই, শরীরটা একেবারে থেঁতলে গিয়েছিল রে, রক্তে ভেসে যাচ্ছিল। তবে মুখটা বড্ড করুণ ছিল। ওর নাকটা একটু অন্যরকম, একটু চ্যাপ্টা ধরনের ছিল। দাদুর কথাগুলো শেষ হওয়ার আগেই আমার কানের ভেতর ভঁ ভঁ শব্দ হতে শুরু করলো। চারপাশের চেনা জগৎটা যেন নিমেষে আমার চোখের সামনে থেকে মুছে গেল। বুক চিরে বেরিয়ে আসতে চাইলো একটা আকাশ ফাটানো হাহাকার। আমার মনে পড়ে গেল গত রাতের সেই ভয়াবহ দৃশ্যটা, জলজ পিশাচের উপর ঝাঁপিয়ে পড়া ভোঁতার সেই বিভৎস রূপ।
পেটের কাজটা সম্পূর্ণ চেরা, নাড়ি ভুঁড়ি বেরোনো। হ্যাঁ, একটা পাশ সাংঘাতিকভাবে থ্যাঁতলানো। তাহলে তাহলে ভোঁতা আমাকে ছেড়ে যায়নি। যে অবলা প্রাণীটাকে আমি বৃষ্টির রাতে দুটুকরো পাউরুটি দিয়েছিলাম, সে আমার ভালোবাসার ঋণ চোখাতে আমার গাড়ির পেছনে ছুটছিল। আর সেখানেই লরির চাকায় আমার আমার চোখ ফেটে অঝরে জল বেরিয়ে এলো। বিগত কয়েকদিন ধরে আমার সাথে যে ছিল, যে আমার স্লিপিং ব্যাগের পাশে ঘুমিয়েছিল, আমার সাথে মাইলের পর মাইল হেঁটেছে, আর কাল রাতে নিজের আত্মাকে বাজি রেখে আমাকে সেই জলজ পিশাচের হাত থেকে বাঁচিয়েছে, সে কোনো রক্ত মাংসের প্রাণী ছিল না। সে ছিল আমার ভোঁতার আত্মা। এক টুকরো রুটির জন্য একটা সামান্য পথের কুকুর মৃত্যুর ওপার থেকে ফিরে এসে আমার ছায়া হয়ে আমাকে আগলে রেখেছিল। কৃতজ্ঞতা, অপরাধ বোধ আর এক তীব্র অতি প্রাকৃত আতঙ্কে আমার শিরা উপশিরাগুলো যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমি নিজের অজান্তেই ডুকরে কেঁদে উঠলাম। কয়েকটা মুহূর্ত জমাট নিস্তব্ধতায় কেটে গেল। আমি চোখ মুছে নিজেকে কোনো মতে সামলে নিলাম। ভোঁতার ওই আত্মত্যাগ আমাকে এক অদ্ভুত মানসিক দৃঢ়তা এনে দিয়েছিল। আমার চোখে তখন আর কোনো ভয় নেই, আছে এক অদম্য জেদ, সত্যিকে জানার জেদ। আমি দাদুর দিকে স্থির দৃষ্টিতে তাকালাম। আমার কণ্ঠস্বর তখন অস্বাভাবিক রকমের শান্ত আর শীতল, যা হয়তো আমার দাদুও কখনো আগে শোনেননি। দাদু, আজ আর কোনো লুকোচুরি নয়। আমাকে অন্য কোনো গল্পের দোহাইও দেবেন আজ। আমি নিজের চোখে মৃত্যু দেখেছি, মৃত্যুর ওপারের জগৎ দেখেছি। দাদু আমার এই অচেনা শীতল রূপ দেখে রীতিমতো ভয় পেয়ে দেওয়ালের দিকে সেঁধিয়ে গেলেন। আমি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, একটা সত্যি কথা বলবে দাদু? ওই পুরনো জমিদার বাড়িতে বহু বছর আগে আসলে কি ঘটনা ঘটেছিল বলো তো? আজ তোমায় বলতেই হবে। আমি জানি ঠাকুমা কোনো এক ভয়ঙ্কর মানসিক ট্রমার মধ্যে দিয়ে গিয়ে ওই বাড়ির পেছনের পানা পুকুরে ডুবে মারা যান, কিন্তু কেন? ওই মৃত্যুর পেছনের আসল রহস্যটা কি? কি আছে ওই পুকুরে? আমার সেই তীক্ষ্ণ শীতল কণ্ঠস্বর আর চোখের স্থির দৃষ্টির সামনে দাদু যেন এক মুহূর্তেই কয়েক বছর বুড়িয়ে গেলেন। ঘরের ভেতরের দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি স্পষ্ট দেখলাম দাদুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তার চশমায় ঢাকা চোখ দুটো এদিক ওদিক ঘুরছে বাঁচার রাস্তা খোঁজার জন্য। কিন্তু আজ আমি নাছোড়বান্দা। আমার চোখের সামনে তখন ভাসছে ভোঁতার সেই থ্যাঁতলানো রক্তাক্ত মুখ আর ওই পানা পুকুরের জমাট অন্ধকার। হঠাৎ দাদু দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তার বয়স্ক দুর্বল শরীরটা সোফার উপর থরথর করে কাঁপতে লাগলো। আমি কোনো সান্ত্বনা দিলাম না, পাথরের মতো বসে রইলাম উত্তরের আশায়। বেশ কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ফেলে দাদু কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো, তুই ঠিকই বলেছিস দাদু ভাই। ওই বাড়ি শুধু অভিশপ্ত নয়, ওই বাড়িটা আমাদের বংশের পাপের একটা জ্বলন্ত দলিল। আর সেই পাপের বলি হয়েছিল তোর ঠাকুমা, এক নিষ্পাপ দয়াময়ী মহিলা। তোর ঠাকুমা কোনো পিশাচের ডাকে ওই পুকুরে যায়নি রে। তাকে ওই পুকুরের দিকে ঠেলে দিয়েছিলাম আমরা অসতর্ক ছিলাম, আমরা বুঝিনি। আমাদের এই তথাকথিত সম্ভ্রান্ত বংশের অহংকার আর নিষ্ঠুরতা। মানে কি বলছো তুমি এসব? শোন তবে, ওই পানা পুকুরটা আসলে পুকুর নয় রে। ওটা ছিল আমাদের পূর্বপুরুষদের পাপ লুকোনোর এক অন্ধকার কবরস্থান। আজ থেকে বহু বছর আগেকার কথা এটা। তখন তোর বাবার সবে জন্ম হয়েছে। আমাদের ওই জমিদার বাড়িতে তখন একজন পরিচারিকা কাজ করত, তার নাম ছিল মালতী। মেয়েটা বড্ড গরিব ছিল, কিন্তু বড় রূপসী। আমার বড় দাদার নজর পড়েছিল তার ওপর। জোর জুলুম, লোভ, কোনো কিছু দিয়েই যখন মেয়েটাকে বাগে আনতে পারল না, তখন একদিন রাতের অন্ধকারে
মালতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। বংশের নামে কলঙ্ক রটবে এই ভয়ে একদিন মাঝরাতে বড় দাদা আর তার কয়েকজন সঙ্গাত মিলে মালতীর মুখে বালিশ চাপা দিয়ে তাকে খুন করে। আর তারপর একটা বস্তায় পাথর আর ওই হতভাগীর মৃতদেহটা ভরে রাতের অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয় ওই পানা পুকুরের অতল বাঁকে। তো ঠাকুমা ঘটনাক্রমে সবটা জেনে ফেলেছিলেন। বড়দাদার কোনো বেফাঁস কথা থেকে তিনি এই ভয়ঙ্কর সত্যিটা জানতে পারেন। তিনি মেনে নিতে পারেননি ওই নিষ্পাপ মেয়েটার করুণ মৃত্যু তো ঠাকুমার বিবেকে এমনভাবে আঘাত করেছিল যে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। তিনি চাইতেন পুলিশে খবর দিতে, গোটা গ্রামের সামনে আমাদের বংশের আসল রূপটা ফাঁস করে দিতে, কিন্তু কিন্তু তোমরা তা হতে দাওনি, তাই তো? আমার গলা দিয়ে একটা অদ্ভুত অচেনা স্বর বেরিয়ে এলো। হ্যাঁ, বংশের সম্মান বাঁচাতে আমরা এক ভয়ঙ্কর অপরাধ করে বসলাম। তো ঠাকুমাকে আমরা পাগল সাব্যস্ত করলাম। তাকে ঘরের ভেতর শেকল দিয়ে আটকে রাখা শুরু হলো। শুধু তাই নয়, গ্রামের এক হাতুড়ে কবিরাজকে দিয়ে তাকে দিনের পর দিন এমন কিছু ভেষজ ওষুধ আর শেকড় বাকড় খাওয়ানো হতো যা মানুষের স্নায়ুকে বিকল করে দেয়। দিনের পর দিন ওই কড়া ডোজের ওষুধ আর চারপাশের এই প্রবল মানসিক চাপ তাকে সত্যি মানসিক ভারসাম্যহীন করে তুলেছিল। তিনি সারাদিন ওই জানলা দিয়ে পানা পুকুরের দিকে তাকিয়ে থাকতেন আর বিড়বিড় করতেন। বলতেন মালতী ডাকছে, ওর বাচ্চাটা নাকি কাদায় আটকে আছে, ওকে যেতে হবে। সেদিন অমাবস্যার রাতে কোনো পিশাচকে ডাকেনি রে। ওই বিষাক্ত ওষুধগুলো তার মস্তিষ্কে একটা ভয়ঙ্কর বিভ্রমের সৃষ্টি করেছিল। তার মনে হয়েছিল মালতী ওই পুকুরের জল থেকে তাকে ডাকছে তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তার নিজের বিবেকের দংশন আর আমাদের দেওয়া সেই ওষুধের বিষক্রিয়া, এই দুটো মিলে তাকে আক্ষরিক অর্থেই উন্মাদ করে দিয়েছিল। তিনি জল থেকে উঠে আসা কোনো কাল্পনিক আর্তনাদ শুনে সম্মোহিতের মতো সোজা হেঁটে চলে গিয়েছিলেন ওই পাঁকের ভেতরে। আমরা তাকে বাঁচাতে যাইনি রে, আমরা কেউ পুকুরে ঝাঁপ দিইনি। আমরা পাড়ে দাঁড়িয়ে দেখেছি কিভাবে একটা জ্যান্ত মানুষ পাকের নিচে তলিয়ে যাচ্ছে। কারণ আমাদের মনে হয়েছিল তখন উনি মারা গেলে আমাদের বংশের পাপ চিরকালের জন্য ওই পুকুরের তলায় চাপা পড়বে। দাদুর কথাগুলো শেষ হওয়ার পর গোটা ঘর জুড়ে নেমে এলো এক জমাট দম বন্ধ করা নিস্তব্ধতা। আমার শরীরের প্রতিটি রোমকূপ তখন খাড়া হয়ে আছে। গায়ের রক্ত জল হয়ে যাওয়ার মতো এক ভয়ঙ্কর সত্যি আমার সামনে উন্মোচিত হয়েছে। আমি বুঝতে পারলাম, কাল রাতে ওই পোড়া বাড়িতে আমি যে জলজ পিশাচকে দেখেছিলাম তা শুধু কোনো ভূত বা প্রেত নয়, ওটা ছিল দশকের পর দশক ধরে ওই পুকুরের পাঁকে জমে থাকা একটা পরিবারের নিষ্ঠুরতা, লালসা, অন্যায় আর হাহাকারের এক পৈশাচিক প্রতিমূর্তি। মালতীর খুন আর আমার ঠাকুমার নির্মম মৃত্যু, এই দুইয়ের পুঞ্জীভূত অভিশাপই জন্ম দিয়েছে ওই অন্ধকারের। আর সেই অন্ধকারের হাত থেকেই আমাকে বাঁচিয়ে দিয়ে গেল একটা সামান্য রাস্তার কুকুর, যাকে হয়তো মানুষ তার নিষ্ঠুরতার বশে কোনো এক লরির চাকায় পিষে মেরেছিল। মানুষের জগতের এই কুৎসিত বিভৎস বাস্তবতার কাছে অতি প্রাকৃত জগতের ভয়ও আমার কাছে যেন বড্ড ফিকে মনে হতে লাগলো। দাদুর মুখ থেকে সেই রোমহর্ষক সত্য ঘটনা শোনার পর বেশ কয়েকটা দিন কেটে গেছে, কিন্তু আমার মনের ভেতরের ঝড়টা কিছুতেই শান্ত হচ্ছিল না। আজ জ্যৈষ্ঠের এক গুমোট ভ্যাপসা গরমের রাত। সারাদিন রোদে পুড়ে শহরের কংক্রিটগুলো যেন এখনো আঁচ ছড়াচ্ছে। ছাদের উপর একটা পুরনো বেতের চেয়ারে হেলান দিয়ে বসেছিলাম আমি। চারপাশটা নিস্তব্ধ। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে একটা ম্রিয়মান চাঁদ।
মাঝে মাঝে একটা দুটো গরম হাওয়ার হলকা এসে গায়ে লাগছে, কিন্তু আমার ভেতরের শূন্যতাটাকে যেন কিছুতেই ভরাতে পারছে না। হঠাৎ সেই দম বন্ধ করা নিস্তব্ধতা চিরে একটা শব্দ আমার কানে এলো। খুব চেনা, খুব আপন একটা শব্দ, একটা একটানা চাপা হাঁপানোর শব্দ, ঠিক যেমনটা ভোঁতা করত আমার পায়ের কাছে শুয়ে, বিশেষ করে যখন সে খুব ক্লান্ত থাকত। আমার শির দাঁড়াবে একটা অদ্ভুত শিরশিরে স্রোত নেমে গেল। এই ভ্যাপসা গরমেও আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। আমি মন্ত্রমুগ্ধের মতো বেতের চেয়ারটা টেনে উঠে দাঁড়ালাম। বুকের ভেতরটায় তখন হাতুড়ির মতো পিটছে। খুব সন্তর্পণে কাঁপা কাঁপা শরীরে পেছনে ঘুরলাম আমি। ছাদের ঠিক মাঝখানটায় আবছা চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে আমার ভোঁতা। সেই জমিদার বাড়ির রাতের মতোই ওর মুখ, পেটের কাছটা সম্পূর্ণ ফাটা, সেখান থেকে ঝুলছে রক্তাক্ত নাড়ি ভুঁড়ি। মাথার এক পাশটা বিভৎসভাবে থেঁতলানো, কালচে রক্ত আর কাদায় মাখামাখি সারা শরীর। কিন্তু ওর সেই ভয়াবহ রূপ আজ আর আমার মনে কোনো আতঙ্কের জন্ম দিল না, বরং আমার বুকের ভেতরটায় একটা তীব্র অসহ্য যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। ভোঁতা খুব ধীরে ধীরে ওর সেই চ্যাপটা নাকটা উঁচু করে আমার দিকে এগিয়ে আসলো। ওর সেই থ্যাতলানো মুখের জলজলে চোখ দুটোতে আজও কোনো অভিযোগ নেই, নেই কোনো আক্রোশ। সেখানে আছে শুধু এক অনন্ত মায়া আর গভীর প্রশান্তি। আমার দু চোখ ছাপিয়ে তখন জলের বাঁধ ভেঙেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ছাদের ওই খসখসে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়লাম। দুহাতে মুখ ঢেকে অঝরে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠলাম আমি। আমার গলা দিয়ে শুধু এই কটা বাষ্পরুদ্ধ অস্ফুট শব্দই বারবার বেরিয়ে আসছে। আমি মুখ তুলে দেখলাম ও ঠিক আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি আমার হাত দুটো বাড়িয়ে দিলাম আমার প্রাণের বন্ধুকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরার জন্য, কিন্তু আমার হাত দুটো ওর শরীর ছুঁতে পারল না। এক রাশ শূন্যতা আর হিমশীতল হাওয়া চিরে আমার হাত গলে গেল ওই রক্তাক্ত অবয়বের ভেতর দিয়ে। ও যে আর এই রক্ত মাংসের পৃথিবীতে নেই, ও তো এখন এক মায়া, এক অনন্ত শূন্যতার বাসিন্দা। হঠাৎ অনুভব করলাম আমার ডান গালের উপর একটা হিমশীতল অদৃশ্য স্পর্শ। ভোঁতা ওর মাথাটা এগিয়ে এনেছে। ওর সে অদৃশ্য জিভ দিয়ে পরম মমতায় ও শেষবারের মতো চেটে দিল আমার অশ্রু ভেজা গালটা। আমি ওর জিভের কোনো আর্দ্রতা বা রুক্ষতা অনুভব করলাম না ঠিকই, কিন্তু আমার আত্মার গভীরে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত অপার্থিব প্রশান্তি। ওর ওই একটা স্পর্শে যেন আমার সমস্ত অপরাধবোধ, সমস্ত যন্ত্রণা এক লহমায় ধুয়ে মুছে গেল। আমি এক দৃষ্টে তাকিয়ে রইলাম ওর দিকে। চাঁদের আলো আর রাতের ওই গুমোট হাওয়ার সাথে ধীরে ধীরে ওর আবছা অবয়বটা ক্রমশ মিশে যাচ্ছে। চোখের পলক ফেলার আগেই ছাদের ওই জায়গাটা সম্পূর্ণ শূন্য হয়ে গেল। মানুষ হয়তো তার অহংকারে, তার স্বার্থপরতায় পিশাচ হয়ে ওঠে, কিন্তু একটা সামান্য রাস্তার নেড়ি কুকুর সে জানে ভালোবাসার চরমতম মর্যাদা দিতে। সে প্রমাণ করে দিয়ে গেল সেই বৃষ্টি ভেজা রাতে এক টুকরো পাউরুটির যে ঋণ সে স্বীকার করেছিল, তা সে শুধু এই জন্মই নয়, মৃত্যুর ওপার থেকেও কড়ায় গণ্ডায় চুকিয়ে দিয়ে গেল। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এই ধরনের গল্প আরও কি শুনতে চান সেটাও জানাবেন। তার পাশাপাশি আপনার সম্পূর্ণ নাম, কোথা থেকে গল্পটি শুনছেন, সমস্ত কিছু কমেন্টে লিখে জানান।
চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা কমেন্ট করেছিলেন। একজন লিখছেন, আচ্ছা তাহলে গল্পগুলো ঠিক এভাবেই বানানো হয়। সত্যি দাদা, আমি জানতাম না যে এইভাবে এক জায়গায় বসে অডিও রেকর্ডিংগুলো করা হয়। যাই হোক, দেখে অনেক ভালো লাগলো। আমার ইচ্ছে ছিল যে এই ফটোর পিছনের যে ক্যারেক্টারগুলো কথা বলছে তারা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বা বসে কিভাবে কথাটা বলছে সেটা দেখার। যাই হোক, কিছুটা দেখতে পারলাম, আর আজকের উপস্থাপনাটা খুবই সুন্দর লাগলো। আর এটাও বুঝতে পারলাম যে ইউটিউবে এখন এভাবেই করতে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে এখন কিছু পলিসির কারণে, কিছু মনিটাইজেশন রিলেটেড সমস্যার কারণে আমাদেরকে সামনাসামনি এসে গল্প পাঠ করে শোনাতে হচ্ছে, এবং এটা যে আপনাদের ভালো লাগছে, আপনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এর জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। শুনতে থাকুন, এভাবেই সাথে থাকুন। চলুন পরবর্তী কমেন্টগুলো দেখে নিই। এরপরে কমেন্ট করেছেন ব্রততী বোস। তিনি বলছেন, খুব সুন্দর গল্প। ছোট ভাই সুদর্শন, তোমার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর আশীর্বাদ রইল। তোমার এত সাবলীল গল্প উপস্থাপনা দেখে আমি মুগ্ধ হলাম। ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং গল্পগুলি আমাদের শুনতে থাকুন। একজন লিখছেন, অসাধারণ, অপূর্ব আর বেশ ইউনিক ও উপভোগ্য। সলমান ফার্সি বলছেন, নাইস স্টোরি সলমান ফ্রম বাংলাদেশ। গল্পটা অনেক সুন্দর, এক কথায় অসাধারণ। চালিয়ে যান দাদা, আশা করি আরও ভালো ভালো গল্প উপহার দেবেন। নাহিদ সর্দার বলছেন। এছাড়া মিস্টার রয় বলছেন, দাদা আপনার গল্পগুলো শুনতে অনেক ভালো লাগে আর আপনার ভয়েসটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমি নিতু ভূমিজ জলপাইগুড়ি থেকে কমেন্ট করছি। ওকে, থ্যাংক ইউ জলপাইগুড়ি থেকে নিতু, গল্পগুলি তোমার শোনার জন্য। আমি বেনারস থেকে শুনছি, কাজ করতে করতে শুনি। রাজু পাত্র বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এরকম কাজের ফাঁকেও আমাদের গল্পগুলি শুনুন। আশা করি গল্প শোনার সাথে সাথে আপনাদের কাজগুলোও হয়ে যাবে, সময়টাও কেটে যাবে। সমীর সরকার উত্তর 24 পরগনা মধ্যম গ্রাম থেকে বলছে, তোমার গল্প শুনছি। একজন বলছেন, দারুণ লাগছে গল্পটা, খুব সুন্দর, কিন্তু আগের ভেদু গুনিনের গল্পগুলো খুব সুন্দর ছিল। সরোজিনী গাবান, দিব্যাংশী অ্যান্ড নয়নিকা ফ্রম কটক ওড়িশা থেকে কমেন্ট করেছেন। তন্দ্রা নামে একজন বলছেন, আপনাদের সব গল্পগুলোই আমার খুব ভালো লাগে। আমি কাজ করতে করতে আপনাদের গল্পগুলো শুনি। আমি আর আমার ছেলে আপনাদের প্রায় প্রত্যেকটা চ্যানেলে নিয়মিত শ্রোতা। আমি গোবরডাঙ্গা থেকে শুনছি, তন্দ্রা এবং আমার ছেলে সৌতিক। ধন্যবাদ ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আপনারা যারা যারা আমাদের গল্পগুলি শুনছেন, অল ডে সাসপেন্স চ্যানেলে যারা এই গল্পটি শুনলেন বা এর আগেও শুনেছেন, হয়তো অনেকেই জেনে থাকবেন যে আমাদের আরও দুটি চ্যানেল রয়েছে। এক হচ্ছে গপ্পখোর এবং আরেকটি হচ্ছে পিশাচ পর্ব। দুটি চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখনও পর্যন্ত ভিজিট না করে থাকেন, একবার গিয়ে ভিজিট করবেন এবং চেক আউট করবেন সেখানকার গল্পগুলো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। পরবর্তী কমেন্টে চলে যাচ্ছি। হাওড়া থেকে পূজা শুনছি। এছাড়া কমেন্ট করছেন, আমি কলকাতা থেকে বিশ্বজিৎ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি শুনে আপনাদের নাম কমেন্ট সেকশানে লিখে জানানোর জন্য। এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসছি আবার একটা হাড় হিম করা, টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্পের সাথে। কী ধরনের গল্প আপনারা শুনতে চান, আপনাদের মাথায় কোনো থট যদি এসে থাকে, সমস্তটাই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আড্ডাটা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, বড়রা প্রণাম নেবেন, ছোটদের জন্য রইল এক রাশ ভালোবাসা। অল ডে সাসপেন্সের সম্পূর্ণ টিমের পক্ষ থেকে সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।